নমস্কার। এপস্টেইন কাণ্ডের আজকে তৃতীয় পর্ব। আমার কোনো দর্শক বন্ধু বলেছেন এটা তাদের ভালো লাগছে না, সেটা তাদের ব্যক্তিগত অভিমত, কিন্তু গোটা আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ যে কেলেঙ্কারির ঘটনা নিয়ে এখন উদ্বেলিত, সেটা তো সাংবাদিক হিসেবে আমার পক্ষে অগ্রাহ্য করা ঠিক হবে না। গুরুত্ব দিয়ে আমরা সংবাদের বিচার করি, কোনো মরাল ভ্যালু জাজমেন্ট দিয়ে নয়। সে যাই হোক, গত দুটি এপিসোডে আমি প্রধানত এপস্টিনের উত্থান এবং তার পাপেট সাম্রাজ্যের বিস্তারিত বিবরণ দিয়েছি। আজকে আমি চেষ্টা করব যে তিনি যে নক্ষত্র বলয় তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার সদস্য কারা, এবং সবশেষে ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তিটির সঙ্গে তার সম্পর্কের ইতিবৃত্ত। দেখুন, এপস্টিনের নেটওয়ার্কের দিকে যদি আপনার চোখ যায় তাহলে দেখবেন মনে হবে যেন রাজনীতি বলুন, ব্যবসা বলুন, একাডেমিয়া বলুন, বিজ্ঞান বলুন, বিনোদন বলুন, সব ক্ষেত্রেরই একেবারে ক্রিম দ্য লা ক্রিম তার নেটওয়ার্কের ভিতরে ছিলেন। এখন এদের সবাই যে তার পাপের ভাগিদার ছিলেন একথা মনে করার কোনো কারণই নেই। আমি যখন এক্ষুনি নামগুলোই আসব তখনই আপনারা সেটা বুঝতে পারবেন। কিন্তু এপস্টিন যেহেতু তিনি ছাত্র ভালো ছিলেন এবং তিনি যে আসল কাজটা করেন সেটাকে লুকিয়ে রাখার জন্য এই সাধু সংসর্গ তার প্রয়োজন হতো বলেই আমার বিশ্বাস। সুতরাং আর এদের কথা জানা গেছে কোত্থেকে? এদের কথা জানা গেছে প্রধানত তার যে প্রাইভেট জেট ছিল ললিতা এক্সপ্রেস, তার লগবুক থেকে, তার টেলিফোন ডিরেক্টরি থেকে এবং ইমেল থেকে। এখন আবার বলছি, এপস্টিনের সঙ্গে পরিচয়ের অর্থ কিন্তু তার পাপের ভাগিদার হওয়া নয়। এই কথাটা অবশ্যই আমাদের স্মরণে রাখতে হবে। প্রথমে রাজনীতিবিদ এবং বিশ্ব নেতাদের কথা বলা যাক। বিল ক্লিন্টন, তিনি এপস্টিনের প্লেনে অন্তত 11 বার ভ্রমণ করেছেন 2002 থেকে 3-এ, এবং এপস্টিনের বহু অনুষ্ঠানেও ক্লিন্টনকে উপস্থিত থাকতে দেখা গেছে। প্রতিদানে এপস্টিন ক্লিন্টন ফাউন্ডেশনে প্রচুর টাকা অর্থ সাহায্য করেছে। 2, প্রিন্স অ্যান্ড্রু, তিনি প্রায়শই এপস্টিনের কোনো না কোনো বাড়িতে বা ভিলায় বা আইল্যান্ডে আসতেন আর তার প্লেনে ঘুরতেন। তার চেয়েও বড় কথা, তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরেও প্রিন্স অ্যান্ড্রু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। এরপরে বিদেশিদের মধ্যে আছেন এহুদ বারাক, ইসরায়েলের। তিনি অন্তত 1 ডজন বার দেখা করেছেন এপস্টিনের সঙ্গে 2013 থেকে 2017-এর মধ্যে। তার নিজস্ব দ্বীপে গেছেন এবং তার নিজের যেসব ব্যবসা ছিল সেই ব্যবসাগুলোতে ফান্ডিংও পেয়েছেন এপস্টিনের কাছ থেকে। আর এপস্টিনের টেলিফোন ডিরেক্টরি থেকে আরও 2টি নাম পাওয়া গেছে যেটা বিস্ময়কর। তাদের মধ্যে একজন হলেন টনি ব্লেয়ার
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং জন কেরি। এই গেল রাজনীতিবিদদের আখ্যান। বিজনেস এবং ফিনান্স লিডারদের মধ্যে লেসলি ওয়েক্সনার, যার কথা আমি প্রথম দিন বলেছি, ইনিই ছিলেন এপস্টিনের প্রথম ক্লায়েন্ট। এখন এর কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বাগিয়ে তিনি বহু কিছু নিজের নামে করে নিয়েছিলেন, এবং এই যে এপস্টিনের উল্কা সদৃশ উত্থান এবং বৈভবের বৃত্তান্ত, সেটা প্রধানত এই ওয়েক্সনারের সৌজন্যে, কিছুটা তার দেওয়া, কিছুটা কেড়ে নেওয়া। এবার আসুন লিওন ব্ল্যাক। এপস্টিনকে তিনি অর্থনৈতিক পরামর্শের জন্য $170 মিলিয়ন দিয়েছিলেন, কল্পনা করুন। এবং তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরেও ব্ল্যাক তার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছে। তারপরের নামটা সত্যিই একটু নাড়িয়ে দেওয়ার মতো, বিল গেটস। তিনি 2008 সালে প্রথমবার যখন এপস্টিনের কনভিকশন হলো, তারপরেও এর সঙ্গে বারবার দেখা করেছেন, ফিল্যান্থ্রপি নিয়ে আলোচনা করেছেন। পরে তিনি অবশ্য দুঃখ প্রকাশ করেছেন এমন একটা নরাধমের সঙ্গে পরিচয় থাকার জন্য। এরপরে আসুন পিটার থিয়েল অ্যান্ড রিড হফম্যান। এপস্টিনের টাউন হাউসে হফম্যানই পিটার থিয়েলকে পরিচয় করিয়ে দেন এপস্টিনের সঙ্গে। বার্কলেজ ব্যাংকের সিইও জেস ট্যালি, তিনিও ছিলেন এপস্টিনের বন্ধু, এবং তার সূত্রে জেপি মর্গানের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এপস্টিনের। এগুলো সবই জানা গেছে তার ইমেল ঘেঁটে। এবার আসা যাক বিজ্ঞানী ও শিক্ষাবিদ স্টিফেন হকিং। তিনি একটা এপস্টিনের আইল্যান্ডে 2006 অনুষ্ঠিত একটা কনফারেন্সে যোগ দিয়েছিলেন, আর হকিন্সের নানাবিধ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় খুব উদারভাবে সাহায্য করতেন এপস্টিন। লরেন্স ক্রস অ্যান্ড মার্টিন নোয়াক, তারাও, এই দুজনও তাদের বিভিন্ন গবেষণার জন্য এপস্টিনের কাছ থেকে নিয়মিত সাহায্য পেয়েছেন। আর সব শেষের নাম এই একাডেমিয়ায় হচ্ছেন ল্যারি সামার্স। এই ল্যারি সামার্স একদা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। পরে তিনি সম্ভবত ব্যারাক ওবামার জমানায় একটা খুব গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিলেন, এবং তিনি, তার সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠতা ছিল বাকি যাদের কথা বললাম তাদের চাইতে অনেক অনেক বেশি গাঢ়। কেননা ওই ফ্লাইট লগ থেকে দেখা গেছে ল্যারি সামার্স তার বিমানে করে অসংখ্যবার যাতায়াত করেছেন, এবং প্রধানত তার কাজটা ছিল এপস্টিনের উপদেষ্টার। এবার আসা যাক সেলিব্রিটি এবং বিনোদন জগতে। উডি অ্যালেন, ডেভিড কপারফিল্ড, নাওমি ক্যাম্বেল, এরা প্রত্যেকে এপস্টিনের দেওয়া ভোজসভায় গেছেন, আবার নিজেরা যখন কোনো না কোনো কারণে ভোজসভার আয়োজন করেছেন, এপস্টিনকে আমন্ত্রিত অতিথি হিসেবে সর্বাগ্রে রেখেছেন। কেভিন স্পেসি এবং ক্রিস টাকার যখন
2002 সালে বিল ক্লিন্টন আফ্রিকা সফরে গেছিলেন। তখন এই সম্ভবত তিনি ললিতা এক্সপ্রেস চড়েই গেছিলেন এবং সেই বিমানে এই দুজনের জায়গা হয়েছিল। আর যাদের নাম তার ফোন লগে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে আছেন মাইকেল জ্যাকসন, অ্যালেক বল্ডউইন, রুপার্ট মার্ডাক। এখন 2025-এ যেসব নতুন ডকুমেন্ট সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে স্টিভ ব্যানন এমনকি নোয়াম চমস্কির সঙ্গেও তার যথেষ্ট পরিচয় ছিল। চমস্কি অবশ্য তার পাপের ভাগিদার ছিলেন না, সম্ভবত কোনো উপদেষ্টার রোলে কখনো কখনো তার সাহায্য চাইতেন এপস্টিন। এখন এই যে কংগ্রেসের সামনে আর 28 দিন পরে সবকিছু খুলে দেওয়া হবে, সেটা কিন্তু পাহাড় প্রমাণ কাগজের স্তূপ। কেননা তার ফ্লাইটের লগ, বিভিন্ন মামলার বিস্তৃত কাগজপত্র এসব ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের হস্তগত হয়ে গেছে। এবার তারা সেগুলো কংগ্রেসকে দেবেন। কিন্তু এখানে দুটো জিনিস বলার অপেক্ষা রাখে। প্রথমত, একটা কথা আমেরিকায় এক সময় খুব উঠছিল যে তার কোনো একটা ডায়েরিতে এপস্টিন নাকি তার ক্লায়েন্ট লিস্ট রেখে দিয়ে গেছে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস অনেক ছানবিন করে শেষ পর্যন্ত বলেছে না, এটা ঠিক নয়, তার কোনো রকম ক্লায়েন্ট লিস্ট বলে নির্দিষ্ট কিছু ছিল না। তার ফলে জল্পনা যে বন্ধ হয়েছে তা নয়, কিন্তু ডিপার্টমেন্ট অফ জাস্টিস অনুসন্ধানের পরে কোনো কিছু বললে সেটা অনেকটা সরকারি শিলমোহরের মতো দেখায়। এবার আসা যাক মহামতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্কের কথায়। দেখুন, ট্রাম্প এবং এপস্টিন দুজনেই আমেরিকান যে অভিজাত সমাজ তার উজ্জ্বল নক্ষত্র। ট্রাম্প রিয়েল এস্টেটের রাজা এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি, আর এপস্টিন রহস্যময় বিলিয়নার যিনি যৌন লালসা এবং যৌন হেনস্থার জন্য দণ্ডিত হন। যা তথ্যাদি সামনে এসছে তার থেকে মনে হয় 1980-র দশক থেকেই দুজনের সম্পর্ক শুরু হয় এবং এটা স্থায়ী হয়েছিল 2003, 4, 5 পর্যন্ত। এবং তারা পরস্পরের সঙ্গে দেখা করতেন নিউ ইয়র্কে, পাম বিচের অভিজাত পার্টিতে, বিবিধ সোশ্যাল অনুষ্ঠানে, এমনকি ব্যবসায়িক লেনদেনও তাদের মধ্যে ছিল। এখন যেহেতু তিনি বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি, অতএব এপস্টিনের অপরাধী কার্যকলাপ যত বেশি করে প্রকাশ পাচ্ছে ততই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা রাজনীতি এবং সামাজিক কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ট্রাম্প নিজে অবশ্য তাদের সম্পর্ককে বরাবরই হালকা করে দেখিয়েছেন। কখনো বলেছেন এপস্টিনকে তিনি একজন ফিক্সার বলে জানতেন, কিন্তু যেসব তথ্যাদি পাওয়া গেছে সেগুলো ঠিক এই হালকা মন্তব্যে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2019 সালে এপস্টিনের মৃত্যুর পর থেকে এই লোকটার সঙ্গে তার সম্পর্ক ট্রাম্পের জীবনের উপর একটা বর্ষার আকাশের মতো কালো ছায়া কিন্তু ফেলে রেখে দিয়েছে। 2025-এ অর্থাৎ এই বছর
যেসব নতুন ইমেল এবং নথি প্রকাশিত হয়েছে তার সুবাদে এই দুজনের সম্পর্ক ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখন এই সম্পর্কের গভীরতা বুঝতে গেলে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যক্তিগত সাক্ষ্য এবং রাজনৈতিক প্রভাব এগুলো একটু খতিয়ে দেখা দরকার। প্রারম্ভিক পরিচয় যেটা বললাম 1980 দশকে নিউ ইয়র্কের অভিজাত সমাজে। এখন ততদিনে দুজনেই সামাজিক এবং ব্যবসায়িক জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। ট্রাম্প তখন ট্রাম্প টাওয়ার এবং তার ক্যাসিনো এম্পায়ারের জন্য খ্যাতি অর্জন করেছেন। এপস্টিন বিয়ার স্টার্নসে কাজ করে ধনী ক্লায়েন্টদের জন্য কর এড়ানোর কৌশল তৈরি করেছে। তাদের প্রথম পরিচয় সম্ভবত 1987 সালের আশেপাশে, যখন এপস্টিন লেসলি ওয়েক্সনারের সম্পদ ম্যানেজ করা শুরু করেন এবং নিউ ইয়র্কের অভিজাত চক্রে তার প্রবেশ ঘটে। এখন ব্যাপারটা শুরু হয়েছিল সাধারণ বন্ধুত্বের মতোই, কিন্তু দ্রুতই এটা গভীর হয়ে ওঠে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়, কেননা রতনে তো রতন চিনবেই। 1990-এর দশকের শুরুতে একসঙ্গে তাদের পার্টিতে যেতে দেখা যেত, যেখানে সুন্দরী মহিলা এবং বিলিয়নিয়াররাই ছিল প্রধান আকর্ষণ। জ্যাক ওডোনেল, ট্রাম্পের প্রাক্তন ক্যাসিনো এক্সিকিউটিভ, এই তো সেদিনই সিএনএনকে বলেছেন, আমার মনে হয় এপস্টিন তখন ট্রাম্পের সেরা বন্ধু ছিলেন। 4 বছর ধরে যা আমি দেখেছি তার থেকে এর বাইরে অন্য কোনো সিদ্ধান্তে আসা আমার পক্ষে সম্ভবই নয়। এখন এই সময় কিন্তু এপস্টিনের এই কর্মকাণ্ডের শুরু। এতৎসত্ত্বেও ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব কিন্তু অক্ষত থাকে। 1992 সালে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়, যাতে দেখা যাচ্ছে এপস্টিন এবং ট্রাম্প পাম বিচের মার-আ-লাগোতে, অর্থাৎ ট্রাম্পের সেই প্রাসাদোপম বাসভবনে একটা পার্টি করছেন। এই পার্টিতে তারা একসঙ্গে হাসাহাসি করছিলেন এবং মহিলাদের সঙ্গে কথা বলছিলেন। এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত পচা শামুকে পা কাটার মতো অবস্থা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কারণ তাদের সম্পর্ক যে বিশেষ রকম ঘনিষ্ঠ ছিল, এই ভিডিও দেখার পরে তা নিয়ে আর কেউ সন্দেহ প্রকাশ করতে পারবেই না। এই সময়ে ট্রাম্পের তৎকালীন স্ত্রী ইভানা এবং এপস্টিনের সঙ্গে ঘিলেন ম্যাক্সওয়েলের, যিনি এপস্টিনের সহচরী ছিলেন, এদের মধ্যেও সামাজিক যোগাযোগ ছিল। এটা হচ্ছে কিন্তু সম্পর্কের প্রারম্ভিক পর্যায়, এবং তাদের সম্পর্ক ছিল ব্যবসায়িক এবং সামাজিক দুটোই। আর নিউ ইয়র্কের নাইট লাইফ এরা দুজনেই একসঙ্গে চুটিয়ে উপভোগ করতেন। 90-এর দশকে তাদের সম্পর্ক একেবারে তুঙ্গবিন্দুতে পৌঁছায়। 97 সালে ট্রাম্প এবং এপস্টিন ভিক্টোরিয়াস সিক্রেটের একটি ইভেন্টে একসঙ্গে ছবি তোলেন, যেখানে তারা হাসি মুখে কথা বলছেন বলে দেখা যায়। এই ছবিটাই পরবর্তীকালে সিএনএনের 2025 সালের টাইম লাইনে প্রকাশিত হয়। এই সময় এপস্টিনের ব্যক্তিগত জেট ট্রাম্পের জন্য একটি রোজকার যানবাহনের মতো হয়ে ওঠে। ফ্লাইট লগ অনুসারে ট্রাম্প 1990-এর দশকে অন্তত 6 বার
এপস্টিনের সেই জেটে উঠেছিলেন। 98 সালে ট্রাম্প এপস্টিনকে তার যে মারালাগোতে যে ক্লাব আছে সেই ক্লাবের সদস্য করে নেন, এবং যেখানে এপস্টিনকে নিয়মিত যেতে দেখা যেত। 2000 সালের 12 ফেব্রুয়ারি একটা বিখ্যাত ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প এবং তার তৎকালীন গার্লফ্রেন্ড মেলানিয়া কনাস, যিনি পরবর্তীকালে ট্রাম্পের স্ত্রী হয়েছেন, এপস্টিন এবং গিলেইন ম্যাক্সওয়েলকে মারালোগোতে বেশ তুরীয় আনন্দে সময় কাটাচ্ছেন। এই ছবিটা গেটি ইমেজে সংরক্ষিত এবং 2025 সালের নিউ ইয়র্ক টাইমসের টাইমলাইনে নতুন করে আবার প্রকাশিত হয়। এই দশকটাতেই কিন্তু এপস্টিনের অপরাধী কার্যকলাপের সূত্রপাত হয়। তিনি নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন করতেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব তখনও অটুট ছিল। মারিয়া ফার্মার, যিনি এপস্টিনের প্রথম দিককার ভিকটিমদের একজন, 2025 সালে সিএনএনকে বলেছেন তারা সেরা বন্ধু ছিলেন। ট্রাম্প এপস্টিনকে খুবই পছন্দ করতেন। স্টেসি উইলিয়ামস, যিনি একজন বিখ্যাত প্রাক্তন মডেল এবং একসময় এপস্টিনের প্রেমিকা ছিলেন, তিনিও একই কথা বলেছেন অলমোস্ট একটা সাক্ষাৎকারে। এপস্টিন ট্রাম্পকে আর্থিক পরামর্শ দিতেন, যার বিনিময়ে এপস্টিনের জন্য ট্রাম্পের যে বিশাল নেটওয়ার্ক, তার দরজা যখন চাইতেন তিনি খুলে যেত। 2002 সালে নিউ ইয়র্কের একটা ম্যাগাজিনে ট্রাম্পের একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেই ইন্টারভিউতে ট্রাম্প তার বন্ধুকে টেরিফিক গাই বলে অভিহিত করেন এবং তার সঙ্গে জুড়ে দেন একেবারেই ট্রাম্পিয়ান স্টাইলে যে তিনি সুন্দরী মহিলাদের খুব পছন্দ করেন, অনেকটা আমারই মতো, এবং এই মেয়েদের অনেকেই বয়সে বেশ তরুণ। ব্যাস, এই উক্তিটি বোঝার উপর শাকের আটির মতো চেপে বসেছে ট্রাম্পের উপর, কারণ এটা আসলে এপস্টিনের যে যৌন অপরাধী কার্যকলাপ তার সঙ্গে মিলে যায়। এখন এই দশকের শেষে, অর্থাৎ 2000-এর দশকের শেষে, এপস্টিন ট্রাম্পকে তার ক্লোজেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স বলে অভিহিত করেন লিখিতভাবে। সম্পর্কের অবসান হয় 2004 থেকে 2007-এর মধ্যে। এখন তারিখ নিয়ে বিতর্ক আছে। বিবাদ দুজনের মধ্যে লেগেছিল প্রধানত ওই পাম বিচে আরেকটি প্রাসাদ কেনা নিয়ে। সেই প্রাসাদটির নাম ছিল মেইসন ডিল অ্যামিতি, হাউস অফ ফ্রেন্ডশিপ। ট্রাম্প এপস্টিনকে হারিয়ে $41 মিলিয়ন খরচ করে এটি কিনে নেন এবং এপস্টিন তাতে প্রচণ্ডভাবে আহত হন। ফোর্বসের 2025 সালের রিপোর্ট অনুসারে এই লেনদেনই তাদের সম্পর্কে ফাটল ধরানো শুরু করে। ট্রাম্প দাবি করেন তিনি এপস্টিনকে মারালাগো থেকে নিষিদ্ধ করে দিয়েছিলেন ওই 2007 সালের আশেপাশে, কারণ এপস্টিন তারই একজন কর্মচারীর কন্যাকে অযথা হয়রানি করছিলেন। 2019-এ এপস্টিনের আত্মহত্যার পরে ট্রাম্প বলেন,
আমি তাকে 15 বছর ধরে দেখি না। আমি তো বলেছি আমাদের মধ্যে উই হ্যাড এ ফলিং আউট। কিন্তু 25 সালের জুলাই মাসে স্কটল্যান্ডের টার্নবেরিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলে ফেলেন, এপস্টিন আমার মার-a-ল্যাগো স্পা থেকে তরুণ মহিলাদের চুরি করত। এটা খুব পুরনো ইতিহাস। এখন এই কথাটা কিন্তু এই ভার্জিনিয়া গিউফ্রের সঙ্গে যুক্ত, যিনি এপস্টিনের একজন অন্যতম ভুক্তভোগী এবং যিনি পরে দাবি করেছেন যে তিনি মার-a-ল্যাগোতেই চাকরি করতেন। পিবিএস নিউজ এই সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ট্রাম্পের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চুং বলছেন ট্রাম্প এপস্টিনকে ক্রিপ ছাড়া অন্য কিছু বলে মনে করতেন না এবং সেই জন্যই তিনি নিজের ক্লাব থেকে তাকে বার করে দেন। এখন এই কাজটা ট্রাম্প করেছিলেন যাতে তার নিজের ব্র্যান্ডের কোনো ক্ষতি না হয়। কিন্তু এই ঘটনার পরেও এপস্টিন কিন্তু ট্রাম্পের প্রতি তার আকর্ষণটুকু হারাননি। আজকে এই পর্যন্তই থাক। আগামীকাল 4র্থ এপিসোডে অন্য কথা বলা যাবে। ভালো থাকবেন। নমস্কার।